নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে সারা সপ্তাহের কর্মব্যস্ততার পরে আমাদের মন কিন্তু একদম রিফ্রেশ হবেই হবে, কথা দিতে পারি। সারা সপ্তাহে এই কর্মব্যস্ত দিনগুলো যখন আমাদেরকে একদম গ্রাস করে ক্লান্তিতে একদম অবসন্ন করে দেয়, তখন এই এক চিলতে অবসর একটা দিনের ছুটি যেন আমাদেরকে অক্সিজেন দেয়। তাই সপ্তাহান্তের এই ছোট্ট ছুটিতে বেড়ানোর জন্য এবারে আমাদের আদর্শ জায়গা হিসেবে আমরা বেছে নিয়েছি মাইথন, পাঞ্চেত আর গড় পঞ্চকোটকে। একই দিনে কিন্তু আমরা এই তিনটে জায়গায় ঘুরে দেখব এবং সেইখানের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সেখানকার জীবনযাপন সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাহলে চলুন একদম প্রথম থেকে আমাদের জার্নিটা শুরু করি, যে কিভাবে আমরা গেছিলাম আর সেখানে পৌঁছতে কতটা সময় লেগেছিল এবং সেখানের কি খরচ খরচা বৃত্তান্ত সমস্ত ডিটেলসই রয়েছে আজকের ভিডিওতে। তাহলে একদম স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে পারুন, তাহলে আপনাদের কাছে একটা ডিটেলস ধারণা আসবে যে একদিনে কিভাবে আপনারা মাইথন, পাঞ্চেত আর গড় পঞ্চকোট তিনটেই একসাথে কভার করে দেখতে পারবেন এবং ব্যাক করে কলকাতায় ফিরে আসতে পারবেন। তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। 29শে সেপ্টেম্বর সানডে আজকে, আর সকাল 6:30 আমরা আমাদের গাড়িতে করে আমি সাথে আমার দুই বান্ধবী আর তার এক ছানাকে সঙ্গে নিয়ে রওনা দিলাম। এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, তাই তো। কোথায় যাচ্ছি আমরা? বলো। এই রে চলো চলো, মাইথন যাচ্ছি আমরা। মাইথন আর পাইথন ভালো মিল হয়েছে কিন্তু। এই যে বলো পিয়ালি ম্যাডাম, কেমন লাগছে? দারুণ লাগছে। তারপরে লাগছে বন্ধুদের সাথে আউটিং, আর সকালবেলা ওয়েদারও খুব ভালো আছে এখন একদম, তাই তো। ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু রোদ উঠেছে, কিন্তু বেশ ভালো ওয়েদার পেয়েছি আমরা। তনয়া বলো কিছু। না, খুব ভালো লাগছে। আমাদের ব্যাঙাচি খুব আনন্দ পেয়েছে। ব্যাঙাচি মোটেই আনন্দ পাইনি। এই রে যেতে যেতে পাবে, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। চলো এখন আমরা আগে গাড়িকে খাবার খাইয়ে নি, তারপরে আমরা এগোবো। প্রায় এখন 6:45 বাজে, আমরা স্টার্ট করবো একটু 5 মিনিটের মধ্যে। গাড়িকে একদম খাবার টাবার খাইয়ে আমরা রওনা দিয়ে দিলাম। প্রায় 7টা মতো বাজে। আর আমাদের এইটা হচ্ছে, আমি যেহেতু উত্তরপাড়া থাকি, উত্তরপাড়ার ভিতরে আর কি বিড়লার রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি। একদম ধরবো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। কলকাতা থেকে মাইথনের দূরত্ব মোটামুটি 240 কিলোমিটার মতো, আর গাড়িতে সময় লাগে 5 ঘন্টা। এছাড়া যারা ট্রেনে বাসে করে যদি যেতে চান, তাহলে সেক্ষেত্রে ট্রেনে করে আসানসোলে এসে ভাড়া গাড়িতে বা বাসে করে আপনারা কিন্তু মাইথন আসতে পারেন। আসানসোল থেকে মাইথনের দূরত্ব মোটামুটি 45 কিলোমিটার মতো, আর রেগুলার বাস সার্ভিসও কিন্তু রয়েছে আসানসোল আর মাইথনের মধ্যে। এখন 7:52, প্রায় 8টা মতো বাজে। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরেই, এই যে হাইওয়ে মিরচি, এটা হচ্ছে গুড়াপের কাছাকাছি জায়গাটা, এখানে আমরা দাঁড়িয়েছি। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। সেই জন্য আমি প্রথমবারই এই হাইওয়ে মিরচিতে আসছি, এর আগে কখনো এখানে আসিনি। যাতায়াতের পথে চোখে পড়েছে, কিন্তু এই প্রথম এখানে প্রবেশ করছি আর কি। আর ওয়েদার দেখতে পাচ্ছেন, ওয়েদার সুন্দর। আর এটা শুনছি সম্ভবত ভেজ রেস্তোরাঁ। তো আমরা ভিতরে প্রবেশ করেছি এবং ভিতরটা বেশ স্পেশিয়াস, অনেকটা জায়গা আছে। আর বিভিন্ন জন যে যার আর কি পছন্দ মতো খাবার অর্ডার করেছি। তো আমাদের ছানা অর্ডার করেছে কড়াইশুঁটির কচুরি, সাথে তরকারি আছে, তো খেতে টেস্টি আর কি। তো ছানা যেহেতু খুব ভালো লাগছে, তাই দেখতেই পাচ্ছেন ওর ইমপ্রেশন দেখে। আর সাথে আমাদের পিয়ালি ম্যাডাম অর্ডার করেছে এই যে গ্রিলড চিজ স্যান্ডউইচ, আর আমরা নিয়েছি জাম্বো সাইজ ধোসা। গার্গী ধোসা নিয়ে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। এদিকে আবার আছে
কি আছে সানরাই, তুই কি খাচ্ছিস? কড়াইশুটির কচুরি। এই যে ব্রেকফাস্ট চলছে আমাদের। গার্গী কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, খাই বাইরে দিলে বসে যাবে। ওকে, বা গার্গী স্যাটিসফাইড দেখে হয়ে যাচ্ছে। কিরে তোর কেমন লাগছে কচুরি খেতে বল? আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, একদম স্যাটিসফাইড, সবাই যে যার মতো করে খেয়েছি। এরপরে আবার যাত্রা করবো, তাই তো? আপাতত আমরা আবারও এগিয়ে চললাম মাইথনের উদ্দেশ্যে। আর মাইথনে থাকার জায়গা বলতে মাইথন ট্যুরিস্ট লজ, যুব আবাস, মজুমদার নিবাস এই সমস্ত আছে। যারা থাকবেন তারা এখানে যোগাযোগ করতে পারেন। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা একদম মাইথন ড্যামে এসে উপস্থিত হয়েছি, দেখতেই পেলেন লেখাটা। এরপরে একদম আমরা সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে দেখতে পাবো। তো চলুন এগিয়ে চলি আস্তে আস্তে বাঁধের ওপর দিয়ে। এত সুন্দর এখানের প্রাকৃতিক পরিবেশ, দুপাশটা সবুজের সমারোহ। আর যেহেতু বৃষ্টি হয়ে চলেছে সেই জন্য একদম লাশ গ্রিনারি চোখে পড়ছে। দেখুন চোখ যেন ফেরানোই যাচ্ছে না, দুপাশেই একদম সবুজ বনানী, আর থেকে থেকে এই সুবিশাল জলরাশি, আর তার মাঝে মাঝে উকি দিয়ে যাচ্ছে ছোট ছোট টিলা পাহাড়। আর ওই যে দূরে পাহাড়, চোখ যেন একদম জুড়িয়ে যাচ্ছে। এই জন্যই তো সপ্তাহান্তের ক্লান্তি ধুয়ে মুছে সাফ করবার জন্য চলে আসা বারংবার মাইথন পাঞ্চেত। ঘরের কাছে এক টুকরো পাহাড়, জঙ্গল, নদী। এখন যেহেতু বর্ষাকাল তাই এখানে কিন্তু একদম জলাধার পরিপূর্ণ। আমি এর আগেও মাইথনে এসেছি গরমকালে, তখন কিন্তু জল অনেকটাই কম থাকে। এবার বলি মাইথন শব্দটির উৎপত্তি মায়ের থান শব্দ থেকে। আর এই যে মাইথন ড্যামটি মূলত বরাকর আর দামোদর নদের সংযোগস্থলে অবস্থিত। আর এখানে যখন আমরা বলি না যে জল ছেড়েছে ডিভিসি, দেখবেন এখানে অনেকগুলো লক গেট আছে, সেখানে এই জলাধারের জল আটকে রাখা হয়। যখন ঝাড়খণ্ড থেকে জলটা এদিকে আসে, ওখানে প্রচুর বৃষ্টি হয় এবং এই জলাধার জল ধরে রাখতে আর পারে না, তখন তারা কিছুটা করে পরিমাণ জল কিন্তু ওই লক গেটের সাহায্যে ছেড়ে দেয়। এবং তখনই বলা হয় যে আমাদের এদিকে অনেক জায়গায় আর কি প্লাবিত হয়েছে, জল ঢুকে গেছে, বন্যা হয়েছে। তো চলুন যে কোন জায়গা থেকে জল ছাড়া হয়, লক গেটই বা কীরকম দেখতে, সেগুলো সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। মাইথন আসার মূল আকর্ষণ কিন্তু এই বোটিংয়ের জায়গাটা। তো এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা ঝাড়খণ্ডের অন্তর্গত। তো এখানে বোটিংয়ের জায়গা আছে এবং তাদের বিভিন্ন ধরনের রেট আছে। আর দু ধরনের বোটিং হয়, একটা হচ্ছে আপনার হাতে টানা নৌকা আর একটা স্পিড বোট। স্পিড বোটের দামটা তুলনামূলক একটু কম এবং তার বিভিন্ন প্যাকেজ হয়। আমরা যেমন নিয়েছিলাম যে 4টে স্পট দেখব বলে 200 টাকা করে পার হেড, এইভাবেও করা যায়। এবং কয়েকজন যদি একসাথে আসেন তো সেই ক্ষেত্রে আর কি আপনারা বোট রিজার্ভ করেও সেইভাবেও আপনারা কিন্তু এই জলরাশি ভ্রমণ করে দেখতে পারেন। তো আজকে আমরা ওই 4-5টা স্পট এরকমই আর কি ভ্রমণ করব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সময় অনুযায়ী কিন্তু বোটিংয়ের রেটের পরিবর্তনও হয়। তো আপনারা অবশ্যই দাম দর করে তারপরেই বোটিংটা করবেন, সেই ক্ষেত্রেই সুবিধাজনক হবে। আর আমরা এখানে আজকে মূলত দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই আছে। তো প্রথমে ছোট বাচ্চা আছে বলে একটু চিন্তা ভাবনাই করছিলাম, কিন্তু তারপরে আর কি সেও বলল যে স্পিড বোটে করে আমরা আজকে ঘুরে দেখব। তো সেই জন্য আজকে আমরা স্পিড বোটে করেই 4টে স্থান মূলত ঘুরে দেখব। লক গেটের 12টা গেট, বড় দ্বীপ, ছোট দ্বীপ, চামচ দ্বীপ, আর ওই সাবমার্জড আইল্যান্ড যেটা সেইটা। 4টে না 5টা হচ্ছে এ টোটাল। এই সমস্ত জিনিসগুলোই ওনারা দেখাবেন বলেছেন। তো চলুন যে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলি নৌকার উদ্দেশ্যে, অর্থাৎ স্পিড বোটের উদ্দেশ্যে। আমরা সবাই স্পিড বোটে উঠেছি, এখন আমরা সমস্ত কিছু দেখবো, তাই তো? চলো।
একদম স্পিড বোটে যাত্রা শুরু হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে, আর যেহেতু ভীষণ স্পিডে যায় আর জলগুলো এসে গায়ে লাগছে, এক অন্য রকম অনুভূতি। এর আগের বার স্পিড বোটে চড়েছিলাম চান্ডিলে, তখন ছিল শীতকাল ঠান্ডায়, আর এবারটা বর্ষাকাল। এই যে দেখুন, এই আইল্যান্ডটাকে বলা হচ্ছে সাবমার্সড আইল্যান্ড, অর্থাৎ একদম জলে নিমজ্জিত হয়ে গেছে। আমি যখন গরমের সময় এখানে এসেছিলাম তখন কিন্তু হাতে টানা নৌকোয় এখানে আমরা নেমেছিলাম, স্পিড বোর্ডে কোথাও আর কি নামা যায় না। এরপর এই যে দেখতে পাচ্ছেন এই দ্বীপটা, এটাকে বলা হয় স্পুন আইল্যান্ড বা চামচ দ্বীপ। দূর থেকে দেখতে পুরো চামচের মতোই কিন্তু লাগে, সেই জন্য এটার নাম হচ্ছে চামচ দ্বীপ বা স্পুন আইল্যান্ড। কি সুন্দর লাগছে না দেখতে, একদম ডিপ গ্রিন। আর দেখুন যে চতুর্পাশে আমরা শুধু নয়, অনেকগুলোই স্পিডবোট কিন্তু ঘোরাঘুরি করছে। তো সবটা মিলিয়ে মিশিয়ে আজকের কিন্তু এই স্পিডবোট যাত্রা খুবই সুখকর। এরপর আমরা আস্তে আস্তে ছোট দ্বীপের কাছে এসে দাঁড়ালাম। এটাও প্রায় আর কি নিমজ্জিত হয়ে গেছে অনেকটাই, কারণ কি জল যেহেতু বেশি। আর যেগুলো হাতে টানা নৌকা দেখতেই পাচ্ছেন সেগুলো এসে কিন্তু এখানে দাঁড়াচ্ছে, এবং এখান থেকে আর কি যারা যাত্রীরা তারা কিন্তু এই বোট থেকে নেমে তারা দ্বীপে একটুখানি সময় গিয়ে ঘোরাফেরা করছে, ফটো সেশন করছে। যেহেতু স্পিড বোট, আমরা স্পিড বোট থেকেই দেখলাম। এরপরে আমরা আস্তে আস্তে ওই যে দূরে বড় দ্বীপকে দেখতে দেখতে এগিয়ে চললাম আস্তে আস্তে আমাদের যে 12টা লক গেট দেখব, সেই লক গেটের উদ্দেশ্যে। যে দূরে দেখা যাচ্ছে, তো সেই লক গেটগুলোকে কাছ থেকে দেখার জন্য আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আর আমাদের যে সান্নয়বাবু দেখতেই পাচ্ছেন যে খুব মজা পাচ্ছে, সামনে ওকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আর কি। প্রথমেও একটুখানি ভয় ভয় পাচ্ছিল, আর যেই একটু বোটটা কাত হয়ে যাচ্ছিল সেই জন্য এখন কিন্তু বেশ সাহস পেয়েছে। দেখেছেন যে জলও কিন্তু হাত দিয়ে স্পর্শ করছে, ভয়টা কেটে গেছে ধীরে ধীরে আর কি। এই যে আমরা এবার এসে উপস্থিত হয়েছি লক গেটের কাছে। এখানে মোট 12টা গেট আছে। এই গেটগুলি বন্ধ করে রাখা হয়, এবং যখন জল ছাড়ার প্রয়োজন হয় তখন এই গেটগুলি খুলেই কিন্তু জল এপাশ থেকে জলাধারের ওই পাশে আর কি ছেড়ে দেওয়া হয়, যেটা আমরা নিউজ পেপারে মাঝে মধ্যেই পড়ে থাকি না, যে এত জল ছাড়া হলো, অত জল ছাড়া হলো। তো এখান থেকেই কিন্তু মূলত সেই জলটা ছাড়া হয়। এখনই করে আসলাম বোটিং। কেমন অভিজ্ঞতা হলো বলো ম্যাডাম? ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। ঘুরতে এসেছি আজকে, এসে বোটিং করলাম, সুন্দর চারপাশে মনোরম দৃশ্য, মন ভালো হয়ে গেল। ওয়েদারও ভীষণ ভালো, ভীষণ ভালো, গরম লাগেনি সেরকম কিছু, আর বেশ মানে এনজয় করেছি দারুণ। তাহলে এরপর আমরা এগোচ্ছি পাঞ্চেতের উদ্দেশ্যে। পাঞ্চেতে গিয়ে আবার দেখা হচ্ছে। এবার আমরা এগোচ্ছি পাঞ্চেতের উদ্দেশ্যে। মাইথন ড্যামের ওপর থেকেই রাস্তাটা কিন্তু চলে গেছে পাঞ্চেতের দিকে। মাইথন থেকে পাঞ্চেত যাওয়ার রাস্তাটিও ভীষণ মনোরম, দুপাশে একদম সবুজের সমারোহ, চোখকে যেন ভীষণভাবেই আরাম দিচ্ছিল, আর একদমই ফাঁকা রাস্তা। তাহলে এখানে আমরা কিন্তু মূলত পাহাড় দেখলাম, এবং লাস গ্রিনারি জঙ্গল সেটাও পেলাম, তার সাথে পেলাম এরকম সুবিশাল জলরাশি। এই রাস্তাতেই পড়বে মা কল্যাণেশ্বরী মন্দির, যারা এখানে পুজো দিতে চান অবশ্যই দিতে পারেন। আমরা পৌঁছে গেছি এই যে পাঞ্চেতে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি 40 মিনিট মতো সময় লাগলো, খুব একটা বেশি সময় লাগেনি। গুগল ধরে ধরে আমরা কিন্তু একদম রাস্তা চিনে চিনে এগিয়ে চলেছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল পাঞ্চেত জলাধারটাও খুব বড়, এটা মূলত দামোদর নদীর ওপর অবস্থিত। দেখতেই পাচ্ছেন আমরা একদম পাঞ্চেতের ওপর থেকেই ক্রস করছি। আমরা শুধুমাত্র গাড়িতে করেই পাঞ্চেতটা দেখব। মাইথন ড্যামটাও যে উদ্দেশ্যে তৈরি করা, পাঞ্চেত জলাধারও সেই একই উদ্দেশ্যে তৈরি করা। এটা মূলত দামোদর নদীর ওপরে তৈরি আর কি, এই বাঁধটা দেওয়া হয়েছে। তো এটার ওপর দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। অনেকটা বিশাল জায়গা, অনেকটা বড়, দেখতেই পাচ্ছেন। আর দুপাশেই কাটা তার দেওয়া, আর বিকালবেলা এখান থেকে সূর্যাস্ত দেখতে ভীষণ ভালো লাগে। আমি যদিও এখন দুপুরবেলা ক্রস করছি, এর আগের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। পাঞ্চেত দেখে আমরা রওনা দিলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। ওই যে দূরে পাঞ্চেত পাহাড় দেখা যাচ্ছে, তারই ওই পাশে কিন্তু অবস্থিত গড় পঞ্চকোট।
তো চলুন আস্তে আস্তে আর কি এগোই আমরা গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। এত সুন্দর কাশফুল ফুটেছে, তাই মাঝখানে আমরা নেমে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলাম। একদম দেখাই যাচ্ছে গড়পঞ্চকোট ধারা যাইবার রাস্তা। চলুন এগিয়ে চলা যাক। পাঞ্চেত থেকে গড়পঞ্চকোটও মোটামুটি আধ ঘন্টার মধ্যেই এসে পৌঁছানো যায়। পুরুলিয়া জেলার গড়পঞ্চকোট জায়গাটি বেশ সুন্দর। পাঞ্চেত পাহাড় লাগোয়া পঞ্চকোট মন্দির, কয়েক বছর আগেই মূল মন্দিরটি রেনোভেশন করা হয়েছে। গ্রামের ভেতর দিয়ে আমরা একদম পথ চলতে লাগলাম গড়পঞ্চকোটের মন্দির দেখার জন্য। আর ভিতরে দেখুন এখানেও দুর্গাপুজোর জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে, যেহেতু শরৎকাল। এই হলো গড়পঞ্চকোটের মন্দির, যেটা কয়েক বছর আগেই বললাম রিনোভেশন করা রয়েছে। আর গড়পঞ্চকোটের একদম কাছেই রয়েছে অরণ্যের দিনরাত্রি রিসর্ট। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরও নিজস্ব থাকার ব্যবস্থা রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। এটা মূলত আর কি রাসমঞ্চ, ভিতরে এখনও বিগ্রহ কিন্তু রয়েছে। আর এখন প্রায় বিকেল মতো হয়ে গেছে, এত সুন্দর লাগছে পাহাড়ের কোলে জায়গাটি, যে যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যার সৌন্দর্য। চারপাশটা তো সুন্দর সবুজে ঢেকে রয়েছে দেখুন, আর তার সাথে এই মন্দির আর পুরনো ইতিহাস সমস্তটা মিলেমিশে এই বিকেলটা ভীষণভাবে অন্যরকম। মন্দিরের ভিতরে এখনও রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত, দেখে মনটা জুড়িয়ে গেল। খুব সুন্দর, চারপাশটা ভীষণই ভালো লাগছে দেখতে। আমাদের গড়পঞ্চকোটে পৌঁছতে প্রায় 3:30 বেজে গেছিলো, আর প্রচণ্ড খিদে পেয়েছিল, লাঞ্চ হয়নি। এখানে এই কাকার হোটেলে আমরা কিন্তু লাঞ্চ করেছি। ভীষণ ভালো খাবার দাবার, টাটকা সতেজ। আমরা যখন এসেছি তখন একদম চিকেনটা কড়াইতে রান্নাই হচ্ছিল। তো আপনারা যারা আসবেন এখানে, তারা চাইলে কিন্তু এই কাকার হোটেল থেকে লাঞ্চটা জমিয়ে খেতেই পারেন। যে বললাম চিকেন একদম কড়াইতে রান্না হচ্ছে আর ম করছে তার গন্ধ চারিদিকে। তো আমরা এই পড়ন্ত বিকেলবেলায় আর কি এখান থেকেই লাঞ্চটা করব। অসুবিধা কিছু নেই। আমরা এখন সবাই লাঞ্চ করতে বসছি আর কি। কটা বাজে এখন? কটা বাজে? 3টে বেজে গেছে। 3টে বেজে গেছে। 3:30 মতো বাজে। এটা ভিডিও করবেন কাকা হোটেলের। আচ্ছা, কাকার হোটেল এটা? আচ্ছা, গড়পঞ্চকোটে কাকার হোটেলের ফেভারিট জিনিস একটা হচ্ছে ডাল আছে, এটা কুমড়ো ফুলের বড়া আছে, আলু পোস্ত, এটা কুমড়োর ছক্কা, আর কি আছে? এটাও একটা পেঁপের সবজি। আচ্ছা, এটা পেঁপের সবজি, এটা আলু পোস্ত, আর তার সাথে আমরা চিকেনও বলেছি। এই দিয়ে আপাতত লাঞ্চ করে নিই। ইয়ে চিকেন আসছে তাই তো কাকা? 3টে চিকেন আমরা খাচ্ছি। হ্যাঁ, সবাই একসাথে খাচ্ছি। ওই যে আমাদের রুশান বাবু, বলে দাও। রুশান বলো কি খেলে বলো। লজ্জা পাচ্ছে আর কি। এই যে আমাদের পাপ্পু ভাই খুব ভালো করে আমাদের সবসময় ঘোরায়, আর আজকেও একদম ওই আছে সাথে, কোনো চিন্তা হয় না ও থাকলে আমাদের। মোটামুটি যেহেতু আমরা সবাই আর কি মেয়ে, ভীষণই ভালো লাগে। আর ওই যে আমাদের সবচেয়ে বড় মেম্বার আর কি, তাই তো? মা খাইয়ে দিচ্ছে। খুব বড় তো, তাই জন্য আর কি মাকে খাইয়ে দিতে হয়। তো চলো আপাতত খাবারটা কমপ্লিট করি, চিকেন আসলে আরেকবার বাইট দাও। বাই। এই যে একদম চিকেন এসে গেছে, ধোঁয়া ওঠা গরম চিকেন, দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে চিকেনটা। লাঞ্চ শেষ করে আমরা গড়পঞ্চকোটের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ইতিহাসকে সাক্ষী করে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম এবং সাক্ষী হচ্ছিলাম এই পড়ন্ত বিকেলের সুন্দর সূর্যের, যে আর একটা নতুন দিনে আসবার যেন আমাদেরকে বার্তা দিয়ে আস্তে আস্তে মুখ লুকোচ্ছে পাহাড়ের কোলে। ইতিহাসের প্রত্যেকটা জিনিসকে যেন সাক্ষ্য করছিলাম আর পৌঁছে যাচ্ছিলাম সেই সময়কারের সেই জগতে। কেমন একটা অদ্ভুত মায়াবী ঘোর কাজ করছিল প্রত্যেকের মধ্যেই। প্রত্যেকেই যেন হারিয়ে যাচ্ছিলাম সেই সময়ের প্রেমে। অবশেষে ঘড়ির কাঁটা দেখে সেই ঘোর কাটলো, কারণ প্রায় 4:30 মতো বাজে। এখন যদি এখান থেকে রওনাটা দেওয়া যায় তাহলে কিন্তু সঠিক সময়ে বাড়ি পৌঁছানো হবে না, তাই এবার ফেরার পালা।
এই যে আমাদের গড়পঞ্চকোট দেখা শেষ, মোটামুটি আজকের ট্রিপটা এখানেই শেষ করছি। এরপর গাড়িতে উঠবো আর বাড়ির দিকে যাওয়ার পথ ধরছি। তো কেমন বেড়ানো লাগলো আজকে বলো এক এক করে। দারুণ দারুণ দারুণ, এখানকার পরিবেশ এত সুন্দর, একটা পুরনো গড় এখানে একটা আছে এই মনোরম পরিবেশের মধ্যে, সেটাই তো একটা বড় পাওনা হয়েছে আমাদের এখানে। আচ্ছা, সুন্দর জায়গা, আচ্ছা, মনোরম, ভীষণ মনোরম চারিপাশটা। বলো। ভালো করেছি। আচ্ছা ম্যাডাম বলো, তনয় ম্যাডাম বলো। খুবই ভালো, ব্যাঙাচির পরীক্ষা শেষ, ব্যাঙাচি খুব আনন্দ পেয়েছে। সেটাই হচ্ছে কথা। চলো এবার আবার হবে একদম গাড়িতে। এবার আমরা রেস্ট নিই, টাটা। টাটা। চলুন, ঘড়িতে প্রায় 4:30 বেজে গেছে। আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির পথের দিকে, কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে বাড়িতে সময় মতো পৌঁছতে পারবো না। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার ব্লগগুলি। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তাহলে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।